1 এপ্রিল 2024 ইসরায়েল থেকে একটা F-35 ফাইটার জেটটা টেক অফ করে। ফাইটার জেটটা প্রথমে ইসরায়েল থেকে জর্ডানে প্রবেশ করে আর কিছুটা পথ জর্ডান দিয়ে এগিয়ে যায় পশ্চিম দিকে, কিন্তু হঠাৎই সেটা দিক বদল করে সিরিয়ার মধ্যে প্রবেশ করে আর সোজা এগিয়ে যায় সিরিয়ার রাজধানী দামাস্কাসের দিকে। আর বিকেল ঠিক 5টার সময়ই ফাইটার জেটটা অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের উপরে। মুহূর্তের মধ্যেই সেই বিল্ডিংটি ভেঙে পড়ে আর প্রায় 13 জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জাহেদি। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় যে তারা এই আক্রমণের বদলা নেবে। এবার প্রশ্ন হলো, ইরানের সাথে কি যুদ্ধ শুরু করবে ইসরায়েল? আর ইসরায়েল কেন অন্য একটা দেশের মাটিতে ইরানের উপর হামলা করেছিল? তাছাড়া ইসরায়েলের ওই F-3 ফাইটার জেটটা আক্রমণ করার জন্য তো সরাসরি সিরিয়ায় প্রবেশ করতে পারত, তাহলে কেন এটা প্রথমে জর্ডান তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল? এখানে আরেকটি বিষয় আপনাদের বলে দিই, প্রাচীনকাল থেকে আমাদের পৃথিবীতে যত সমস্ত সাম্রাজ্য শাসন করেছে তাদের নিজেদের মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, তারা কিন্তু কখনো কোনো দেশের রাজনীতির ওপর হামলা করতো না। কারণ রাজদূতদের ওপর হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা। এমনকি বর্তমান সময় দাঁড়িয়েও ইউনাইটেড নেশনস রাজদূতদের ওপর হামলা করাটাকে সব থেকে অপরাধ হিসাবে ধরে। এখানে একটা প্রশ্ন ওঠে, ইসরায়েল কেন ইরানের রাজদূতের ওপর হামলা করেছিল? আর একটা আশ্চর্যের বিষয় কি জানেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে এত শত্রুতা কেন? কিন্তু আপনি জানলে অবাক হবেন, একটা সময় তাদের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। এমনকি ইরানে ইসরায়েলের এম্বাসিও ছিল। তাহলে হঠাৎ সেই বন্ধুত্ব শত্রুতে কেন পরিণত হলো? তো বন্ধুরা, আমি আলোচনা করব আপনাদের সাথে সেই সমস্ত তথ্য নিয়ে। ইসরায়েলে হামলা কি কোনোভাবে এক নতুন যুদ্ধের সূচনা করবে? আর কিভাবে ইসরায়েল ইরানের বন্ধুত্বের সম্পর্ক আজ শত্রুতে পরিণত হলো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন ইসরায়েল এবং ইরান সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ইসরায়েল ও হামাস যুদ্ধের প্রায় 6 মাস হয়ে গেছে, আর এই 6 মাসেই ইসরায়েল হামলা চালায় গাজার ওপর। গাজার প্রায় 30,000 মানুষ মারা গেছে। এমনকি পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, ইসরায়েল যদি আক্রমণ নাও করে এই জায়গায় দাঁড়িয়েও প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাবে, কারণ এই মুহূর্তে গাজায় প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে। ইসরায়েল কেন বড় যুদ্ধ চায়? আপনি খেয়াল করলে দেখবেন, ইসরায়েলের ফাইটার জেট প্রথমে জর্ডানে প্রবেশ করেছিল, তারপর সিরিয়ায় গিয়েছিল। এর কারণ কি? দেখুন, এর কারণ হলো সিরিয়াতে থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-300 আর S-400, যেটা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর এর আগে ইসরায়েল যতবার সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক করেছে, তারা ঠিক এইভাবেই প্রথমে জর্ডানে তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল, যাতে তারা এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অ্যাভয়েড করতে পারে। তবে ইসরায়েল কিন্তু সরাসরি এই হামলার দায়ভার নেয়নি। আবার তারা এটাও বলে যে তারা এই হামলা করেনি। আর এই হামলা হওয়ার পর ইরান বলছে যে তারা ইসরায়েল থেকে বদলা নেবে। কিন্তু যদি ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে দেখা যায় ইসরায়েল এই যে ইরানের উপর হামলা করলো, এটা কিন্তু নতুন নয়। আগেও বহুবার ইসরায়েল ইরানের টপ কমান্ডার ইন চিফ এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টদের মেরে ফেলেছে, অথচ সেই ঘটনাগুলো নিয়ে সারা বিশ্বে এই রকম প্রতিক্রিয়া দেখা যায়নি, যেটা কিনা এইবার দেখা যাচ্ছে। তো প্রশ্ন উঠছে যে এই আক্রমণটা নিয়ে ইরান কেন এত সিরিয়াস? দেখুন, এর কারণ হলো ইসরায়েল বা ইরান এতদিন প্রক্সি ওয়ার করছিল, কিন্তু ইসরায়েল সরাসরি হামলা করেছে ইরানের মাটিতে। কিভাবে? চলুন এবার সেটা বলি। দেখুন, ওই যে কনসুলেটের ওপরে ইসরায়েল হামলা করেছিল, সেটা সিরিয়াতে থাকলেও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সেটা হলো ইরানের টেরিটরি। যদি আরেকটু সহজভাবে বলি, আপনারা নিশ্চয়ই এম্বাসি মানে জানেন, যেখানে প্রতিটা দেশের রাজধানীতে অন্যান্য দেশের দূতাবাস থাকে, সেখানে সমস্ত ডিপ্লোম্যাটরা অর্থাৎ রাজদূতরা থাকে। আর এই এম্বাসিগুলো তৈরি হয় দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক কথাবার্তা, হিসাবাদ এইসবের কাজে। আর কনসুলেট কিন্তু এক প্রকার এম্বাসির মতোই কাজ করে, তবে এখানে একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো হয়। কোনো দেশে একটা এম্বাসি থাকার মানে হলো সেটা ওই দেশের জমি। মানে ধরুন আমেরিকান একটা এম্বাসি ভারত বাংলাদেশে আছে,
আর সেই অ্যাম্বাসিটা আমেরিকার প্রপার্টি হিসাবে ধরা হবে। সেখানে ভারত বা বাংলাদেশের পুলিশ বা আর্মি আমেরিকার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, সেখানে কোনো ক্রাইম করা হোক বা মিলিটারি কাজ করা হোক। যদিও এম্বাসিতে এই সমস্ত কাজগুলো করা উচিত নয় এবং এম্বাসি রক্ষার দায়িত্ব কিন্তু হোস্ট কান্ট্রি মানে যেই দেশে এম্বাসি আছে তাদের। এই এম্বাসির ওপর হামলা মানে ওই দেশের উপর হামলা করা। এবার ওই এম্বাসির এবং কনসুলেট দুটোই কিন্তু একই নিয়ম লাগু হয়। এবার ইসরায়েল যেহেতু কনসুলেটের ওপর হামলা করেছে আর সেই হামলায় ইরানের ডিপ্লোম্যাটরা মারা গেছে, তাই ইরানের কাছে এটা সরাসরি তাদের দেশের উপর হামলা করা, আর ইরানের কাছে এটা একটা সুযোগ, তাই তারা এটা কারণ দেখিয়ে তাদের সাথে সরাসরি যুদ্ধ করতে পারবে। সেদিন কনসুলেট হামলায় যারা মারা গিয়েছিল তাদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের 2 জন টপ ব্রিগেডিয়ার জেনারেল মারা গিয়েছিলেন। এবং একটা কনসুলেটের ভেতরে মিলিটারি পার্সনরা কি করছিল, আর তখনই স্কিন ইনফরমেশন আসে নিউ ইয়র্ক টাইমসের ইরানের রেভলিউশনারি গার্ডের একজন আর্মি নিজের পরিচয় গোপন করে এটা দাবি করেছে যে সেই সময় ইসরায়েল ওই বিল্ডিংয়ের উপর হামলা করেছিল। তখন কনসুলেটে বসে ইরানের ইন্টেলিজেন্সের মেম্বাররা প্যালেস্তাইন ইসলামিক জেহাদি মেম্বারদের সাথে মিটিং করছিল গাজায় চলা যুদ্ধ নিয়ে। আর এই প্যালেস্তাইন ইসলামিক জিহাদিদের মেম্বারদের ইরান ফান্ড দিয়ে সাপোর্ট করে, মানে যে কনসুলেটে রাজনৈতিক কথাবার্তা বলা উচিত সেখানে বসে গাজায় চলা কোনো যুদ্ধের প্ল্যানিং করছিল। আর ঠিক এই কারণেই ইসরায়েল এখানে হামলা করেছে। কিন্তু ওই যে আপনাদেরকে বললাম, কনসুলেটে বসে কোনো ক্রাইম করলেও সেখানে প্রবেশের বা আক্রমণের অনুমতি কারো নেই। ব্রিটেন ল ইউনিভার্সিটির প্রফেসর আরুল সারি বলেছেন, যেহেতু কনসুলেট সিরিয়ার ভেতরে, তাই এই হামলা করা বা না করার যে নিয়মগুলো আছে সেটা সিরিয়ার উপর লাগু হয়, আর কনসুলেট রক্ষা করার দায়িত্ব সিরিয়ার। ইসরায়েলকে সরাসরি এই আইনের আওতায় আনা যাবে না, কারণ ইরানের কনসুলেটে তাদের দেশ ছিল না, সেটা অন্য দেশে ছিল। এবার প্রশ্ন হলো, ইসরায়েল এবং ইরানের মধ্যে এত খারাপ সম্পর্ক কিভাবে হলো? আপনি যে 1960-এর দশকে দেখেন, যেখানে কিনা কোল্ড ওয়ার চলছিল, তখন ইসরায়েল এবং ইরানের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এবং এই কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্টে ছিল। অন্যদিকে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, তিনিও আমেরিকার সাপোর্টার ছিল। আর তখনই দুই দেশের কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। আর ইরান এই সময় সবথেকে বড় তেল রপ্তানিকারী দেশ ছিল। বলতে পারেন এই দুটো দেশের মধ্যে ও কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কে একদম দারুণ ছিল। কিন্তু 1979 সালে যখন ইরানে ইসলামিক রিভলিউশন হয়, তখন মোহাম্মদ রেজার্ডের ক্ষমতা চলে যায়, আর ক্ষমতা চলে আসে আয়াতুল্লাহ খেমানির কাছে। আর এই মুহূর্ত থেকে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক সব রকম বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর পিছনে আরও একটা কারণ আছে। ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা হবে মুসলিম বিশ্বের লিডার, কিন্তু শুরুর দিকে ইরানের সাপোর্টার ছিল শুধুমাত্র শিয়া মুসলিমদের প্রতি। কিন্তু ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে শুধুমাত্র শিয়া মুসলিমদের সাপোর্টে ইরান কখনোই মুসলিম বিশ্বে রাজত্ব করতে পারবে না, কারণ শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নিদের তুলনায় অনেকটাই কম। এবার শিয়া সুন্নিদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন, তারা কিন্তু একটা বিষয় নিয়ে একজোট, আর সেটা হলো প্যালেস্তাইন ইস্যু। ইরান এবার থেকে সরাসরি বিপক্ষে চলে যায়। তবে এখানে আরও একটা কারণ ছিল, সেটা হলো আমেরিকা। দেখুন, আমেরিকা এবং ব্রিটেন বহু বছর ধরে ইরানের তেলের জন্য ইরানের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছিল। এমনকি ইরানের তেলের বেশিরভাগটাই নিজেদের দেশে নিয়ে চলে যেত। ইরানে যে ইসলামিক রিভলিউশন হয়েছিল তার একটা প্রধান কারণ ছিল ওই আমেরিকা। তো এই নিয়ে ইরানের জনগণ সম্পূর্ণরূপে আমেরিকার বিরুদ্ধে চলে যায়। আর ইসরায়েলের সাথে যেহেতু আমেরিকার খুব একটা ভালো সম্পর্ক ছিল, তাই ইরানের এই নতুন ইসলামিক সরকার ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তবে আপনি জানলে অবাক হবেন যে ইরানি ইসলামিক রিভলিউশন হওয়ার পরেও গোপনে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল। আর এর কারণ হলো, সেই সময় সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ করেছিল, আর ইসরায়েল এবং ইরান দুজনের কমন শত্রু ছিল ইরাক। ইসরায়েল এই সময় আনঅফিসিয়ালি ইরানকে যুদ্ধে অনেক সহায়তা করেছিল। তারা এটাও ভেবেছিল যে ইরানে বর্তমানে আয়াতুল্লাহ খেমানির শাসন চলছে, সেটা বেশি দিন টিকবে না। সেই সময় ইসরায়েলে ফরেন মিনিস্টার ইতোজাক রবিন, যিনি পরবর্তীকালে ইসরায়েলের পিএম হয়েছিলেন, তিনি বলেছিলেন, ইরান ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড, আমরা ইরানের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চাই না। কিন্তু ইসরায়েল বা আমেরিকা যা ভাবছিল, মানে আয়াতুল্লাহ খেমানির যে সরকার ভেঙে যাবে, তেমন কিছুই হয়নি।
1989 সালে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছায়। এরপর থেকে এরা নানানভাবে ইসরায়েলের উপর হামলা করেছে। হিজবুল্লাহ, উইথরিবেল এদের মতো কিছু গ্রুপকে ইরান ফান্ডিং দিত, মিসাইল দিত ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। সিজিটি ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী 2012 থেকে 2020 মধ্যে ইরানের বিরুদ্ধে প্রায় $16 বিলিয়ন খরচা করেছে ইরান। অন্যদিকে ইসরায়েলও সময় অসময় সাইবার অ্যাটাক করত, তাদের টপ কমান্ডারকে হত্যা করত। এছাড়া আপনারা অনেকেই জানবেন যে ইরান বহু বছর ধরে চেষ্টা করছে পারমাণবিক বোমা বানানোর জন্য। আর যখনই ইরান এই বোমা বানানোর কাছাকাছি পৌঁছায়, ইসরায়েল তখনই ইরানের সায়েন্টিস্টদের মেরে ফেলে। এই তো গেল ইরান এবং ইসরায়েলের সম্পর্কের ইতিহাস। আর ইরানের সাথে তাদের যদি একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটা ইসরায়েলের জন্য লাভজনক হবে কেন সেটাও বলছি। এই মুহূর্তে ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধে যায় আর যদি তারা কায়দা করে ইরানের কিছুটা অংশ দখল করে নিতে পারে, আর সেটা ইসরায়েলের পক্ষে লাভকর হবে এবং আমেরিকা ইসরায়েলকে ফুল সাপোর্ট করবে। আর তাহলে যুদ্ধবিরতির সময় সংযুক্ত করতে ইরানের ওই দখল করা অংশ ছাড়তে গিয়ে তারা গাজার কিছু এলাকা নিজেদের দখলে করে নিতে পারবে। আর আমার মতে ইসরায়েলের এটা একটা বড় প্ল্যানিং, কারণ 6 মাসে ইসরায়েল গাজার যে এলাকা দখল করেছে সেটাকে কিন্তু তারা এত সহজে ছাড়বে না। এছাড়া দেখুন, ইসরায়েলের জনগণের কাছে যে উগ্র জাতীয়তাবাদ নীতি নেহু ঢুকিয়ে দিয়েছে এবং সাথে ইসরায়েলি জনগণকে বলেছে প্যালেস্তানি মানুষদের না খাইয়ে মারার কথাও। অন্যদিকে নীতি নেহু জানে এই যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে ইসরায়েলের জনগণের মনে আবার সেই বেসিক জিনিস যেমন শিক্ষা, চাকরি, খাবার এই সব চিন্তা মাথায় ঢুকে যাবে। আর তখন সে আর ক্ষমতায় থাকতে পারবে না, কারণ যুদ্ধের আগেই নেতানিয়াহুর সমর্থন অনেক কমে গিয়েছিল। তাই যতদিন যুদ্ধ চলবে ততদিন জনগণের মাইন্ড ডাইভার্ট থাকবে। 7 অক্টোবরের হামলায় কতজন মারা গিয়েছিল? মাত্র 23 জন ইসরায়েলি। এর বদলা নিতে 30,000 মানুষকে তারা মেরে ফেলেছে। এমনকি ইসরায়েলের প্রায় 250 জন সৈনিক মারা গেছে, কিন্তু এরপরেও তাদের বদলা নেওয়া শেষ হয়নি। আর গোটা বিশ্ব চুপচাপ তামাশা দেখছে। আমার প্রশ্ন হলো এটা, ইসরায়েল কি এটা ভাবে না যে ছোট ছোট বাচ্চারা ইসরায়েলের কারণে অনাথ হয়ে যাচ্ছে? যখন তারা বড় হবে তাদের মনে ইসরায়েলের প্রতি কীরকম প্রতিক্রিয়া থাকবে? ইসরায়েল কি কখনো শেষ না হওয়ার যুদ্ধ শুরু করেছে, নাকি অন্য কিছু? আপনার কি মনে হয়, ইরান কি ইসরায়েলের উপর হামলা করবে? আর ইসরায়েল কি আরও একটা বড় যুদ্ধ বাঁধাতে চায় যাতে তারা গাজার আরও কিছু এলাকা দখল করে নিতে পারে এবং সেগুলোকে অফিসিয়ালি নিজেদের দখলে করে নিতে পারে? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিও এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।